সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনিকো হসপিটালস ঢাকা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে কিডনি, আমাদের দুটি কিডনি রয়েছে আমাদের শরীরে, তার গুরুত্ব অপরিসীম। প্রতিদিন অনেক কিছু সে শোধন করে আমাদের শরীরের ভেতরের যে ভারসাম্য সেটিকে বজায় রাখছে। এবং কিডনির ব্যাপারে যদি কখনো আমরা শুনি যে কিডনিটি যথাযথভাবে কাজ করছে না, তাহলে কিন্তু ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়ি। এবং সবচেয়ে উদ্বিগ্নের কথা হচ্ছে এই যে বর্তমান বাংলাদেশে প্রায় অনেক মানুষ এই দীর্ঘমেয়াদী কিডনি জটিলতায় বা বিকলতায় ভুগছেন। তারা হয়তো নিজের অজান্তে জানেনও না তার কিডনিটি যথাযথভাবে কাজ করছে না। এর পেছনে অনেক কারণ রয়েছে। এই কারণগুলো নিয়ে এবং এই দীর্ঘমেয়াদী কিডনি বিকলতায় আসলে কী করা দরকার, এর সমাধান কী, সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ.কে মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজি বিভাগ, ইউনিকো হসপিটালস ঢাকা। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে যে কথাটি বললাম যে অনেকের হয়তো জানেনই না যে তার কিডনিটি আসলে একটি সমস্যায় ভুগছে। কিছু দেখা যাচ্ছে সিমটম হয়তো দেখা দেয়, অনেকেই হয়তো মুখ ফুলে যায়, পা ফুলে যায়, তখন হয়তো তার এটি দৃষ্টিগোচর হয় যে আমাদের কিডনি কি যথাযথভাবে কাজ করছে। এছাড়াও আসলে আমি জানতে চাই যে দীর্ঘমেয়াদী এই কিডনি জটিলতা বা ক্রনিক কিডনি ডিজিজ বলতে আসলে আমরা কি বুঝি এবং কি লক্ষণ সাধারণত দেখা দেয় এর পেছনে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দীর্ঘমেয়াদী বা ক্রনিক কিডনি ডিজিজ বলতে আমরা বুঝি যদি কারো কিডনির স্ট্রাকচারাল অর ফাংশনাল, যেগুলোকে আমরা বলি গঠনগত অথবা কার্যক্ষমতা, 3 মাস বা তার অধিক যদি ঠিকমতো কাজ না করে, তখন সেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। আচ্ছা। এবং উল্লেখযোগ্য ব্যাপার হলো যে ক্রনিক কিডনি ডিজিজের শুরুতে সাধারণত কোনো লক্ষণ থাকে না। এটা অনেকটা সাইলেন্ট কিলার বলি আমরা এটাকে। যখন আপনার কিডনির কার্যক্ষমতা 50%-এর বেশি বিকল হয়, তখনই একমাত্র রক্তের যে ক্রিয়েটিনিন পরীক্ষাটা আমরা করি সেটা বাড়া শুরু করে। তার আগে কিন্তু রক্তের ক্রিয়েটিনিনটা স্বাভাবিক থাকে। যখন এটা ধরা পড়ে যে ক্রনিক কিডনি ডিজিজ, তার মানে এটা অন্তত কমপক্ষে 50% তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হলে কিডনি, তখন শুধুমাত্র ক্রিয়েটিনিনটা বাড়ে। তো সবচেয়ে ভালো হয় যদি আমরা এটাকে অনেক আর্লি স্টেজে বা প্রাথমিক স্টেজে আমরা যদি এটাকে নির্ণয় করতে পারি। এবং নির্ণয় করার জন্য সহজ 2টা পরীক্ষা আছে। সেটা হলো একটা পেশাব পরীক্ষা, ইউরিন আরএমই বলি, রুটিন টেস্ট, আর একটা রক্তের ক্রিয়েটিনিনটা মাপা। আর সাথে ইজিএফের একটা টেস্ট আছে, সেটা করলে আমরা প্রাথমিক অবস্থায় কিডনির বিকলতাগুলোকে নির্ণয় করতে পারি। জি। আর ক্রনিক কিডনি ডিজিজের মূল কারণ হলো বিশ্বব্যাপী, বাংলাদেশেও তাই, ডায়াবেটিস 1 নম্বর কারণ। এছাড়া উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, জন্মগত কিছু রোগ আছে, ত্রুটি আছে, কিডনির অসুখ আছে, সেগুলো থেকে হয়। এছাড়া আমাদের দেশে তো আমাদের ফার্মেসি থেকে ওষুধ কেনার জন্য কোনো প্রেসক্রিপশন দরকার হয় না। যে আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি প্রায়, অথবা ব্যথার বড়ি খাচ্ছি, এগুলো থেকেও কিডনি বিকলতা দেখা দেয়। এছাড়া যদি কারো আপনার শরীরে কোনো ইনফেকশন থাকে, ইনফেকশন থেকে কিডনি বিকলতা দেখা দিতে পারে। যা কবিরাজি, হেকিমি, বনাজি, হোমিওপ্যাথিক, এই সমস্ত সবগুলোই ক্রনিক কিডনি ডিজিজের কারণ হতে পারে। প্রাথমিকভাবে আমাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনির প্রদাহ যেটাকে আমরা বলি নেফ্রাইটিস, এগুলো মূল কারণ। আর আমাদের দেশের কনটেক্সটে হলো আপনার ঔষধ, সেটা অ্যান্টিবায়োটিক হোক অথবা ব্যথার বড়ি হোক। এই 3টি মূলত কারণ, যেটির কারণে আসলে সবচেয়ে বেশি ক্রনিক কিডনি ডিজিজের রোগীর সংখ্যা বেড়ে চলছে। এবং এর পেছনের একটি কারণ আপনি বলেছেন ডায়াবেটিস। এবং আমরা এই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা, অনেকে মনে করেন যে যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যাদের রয়েছে এবং যারা নিয়ন্ত্রণ করেন, তাদের ক্ষেত্রেও কি আসলে কিডনির এই বিকলতার ঝুঁকি রয়েছে কিনা? কারণ আমরা জানি যে প্রতি ডিকেডে কিছু না কিছু নেফ্রন অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। যাদের ডায়াবেটিস থাকে তাদের সংখ্যাটি আরও বেশি। তো সেই জায়গাটি কিভাবে আসলে ব্যাখ্যা করেন? যদি আপনার ডায়াবেটিস থাকে এবং সেটা যদি সুনিয়ন্ত্রিত তো থাকে, তাও তার কিডনি বিকলতার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি বেড়ে যায়। আর যদি ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত থাকে, তাহলে সেই ঝুঁকিটা আরও বেড়ে যায়। এটার জন্য আমাদের যেটা করা উচিত, অন্তত প্রতি বছর কমপক্ষে একবার ইউরিন আরএমই যেটা রুটিন টেস্ট, সেটা আমরা যেন করি, রক্তের ক্রিয়েটিনিনটা যেন করি, সাথে ক্রিয়েটিনিন করলে সাথে ইজিএফআরটা অটোমেটিক্যালি চলে আসে। এটা করলেই আমরা প্রাথমিক অবস্থায়
কিডনির বিকলতাটা, যেটা ক্রনিক কিডনি ডিজিজ বলি, সেটাকে আমরা নির্ণয় করতে পারি। একটি কথা বলেছেন যে অনেক সময় ক্রিয়েটিনিন দেখে আমরা খুব আত্মতুষ্টিতে ভুগি, যে আমার ক্রিয়েটিনিন লেভেল তো একেবারেই নর্মাল লিমিটের মধ্যে আছে, সো আমার কিডনি ভালো আছে। কিন্তু ইউরিন রুটিন যে পরীক্ষাটি বলছেন, এর মাঝে কোন জায়গাটিতে সমস্যা থাকলে আমরা ধরে নেব যে কিডনি আক্রান্ত হচ্ছে? আমরা যদি ইউরিন রুটিন টেস্টে অ্যালবুমিন পাই, যদি থাকে তাহলে বুঝতে হবে যে কিডনিতে ক্রনিক কিডনি ডিজিজ মানে অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে ছাঁকনি দিয়ে যাচ্ছে। কিছু যদি অ্যালবুমিন চলে অ্যালবুমিন আসছে। কিডনির ছাঁকনিগুলো যখন ঠিকমতো কাজ করে না, তখন অ্যালবুমিনটা বেরিয়ে যায়। অ্যালবুমিনটা পেলেই আমরা ধরে নিতে পারি যে কিডনির সমস্যা শুরু হয়েছে। এবং এটা আরও আগে ধরার একটা উপায় আছে, সেটা হলো ইউরিন মাইক্রো অ্যালবুমিন। জি, কিডনির যাদের ডায়াবেটিস রয়েছে তাদের উচিত হলো অন্তত প্রতি বছর একবার মাইক্রো অ্যালবুমিনটা করা। মাইক্রো অ্যালবুমিন পেলেই বুঝতে হবে যে কিডনির জটিলতা শুরু হয়েছে। শুরু হয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে উচ্চ রক্তচাপে ভোগেন অনেকেই, প্রায় প্রতি 8 জন বা 6 জনের মধ্যে একজন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সাথে কিডনির এই সম্পর্কটি কীরকম, এবং একই সঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য যে ওষুধগুলো বা অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধগুলো আমরা খেয়ে থাকি, এর সাথে কিডনির কোনো সম্পর্ক রয়েছে কিনা? একটা হতে পারে যে আপনার যখন কিডনির জটিলতা শুরু হয় তখন সেটার কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। আরেকটা হতে পারে যে কিডনির জটিলতা ছাড়াও কারো উচ্চ রক্তচাপ আছে, সেটাও কিন্তু কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি রক্তচাপটা সুনিয়ন্ত্রিত না থাকে। অনিয়ন্ত্রিত যদি থাকে তাহলে এটা হয়। আর উচ্চ রক্তপাতে যে সমস্ত রক্তচাপে আমরা যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করি, তার মধ্যে কিছু ওষুধ আছে, যেমন আমরা বলি এসিআই বা এআরবি, যেমন ধরেন আপনার রেমিপ্রিল, লাইসোনোপ্রিল, তারপরে লোসাটান, এই জাতীয় ওষুধগুলো, এগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। বিশেষ করে যাদের কিডনির জটিলতা আছে তাদের জন্য এই ওষুধগুলো অত্যন্ত উপকারী, কারণ এগুলো শুধু কিডনিকে প্রোটেক্ট করে না, অ্যাট দ্য সেম টাইম এগুলো আপনার হার্টকেও আপনার প্রোটেক্ট করে। সুতরাং এই ড্রাগগুলো ফার্স্ট লাইন ড্রাগ, এগুলোকে আমরা বলি ড্রাগ অফ চয়েস। যদি কোনো কারণে এগুলো দেওয়া সম্ভব না হয়, যদি এগুলা কারো দেওয়া না যায় কন্ট্রাইন্ডিকেশনের জন্য, তাহলে অন্য ড্রাগগুলো আমরা বিবেচনা, কিন্তু প্রথম ড্রাগ হওয়া উচিত এসিআই বা এআরবি গ্রুপের ড্রাগগুলোই, যেটা আসলে কিডনিকেও আসলে কিডনি এবং হার্ট দুই জায়গায় এটা প্রোটেক্টিভ করে, প্রোটেক্ট। যেটি একটু বললাম। একটি কথা বলি যে তারপরেও যদি কিডনির এই প্রাথমিক অ্যালবুমিন যাচ্ছে, অনেকে বুঝতে পারছেন না, কিন্তু ডাক্তারের কাছে আসবে কখন, মানে তার তো কিছু এটা সুনির্দিষ্ট লক্ষণ লাগবে। সাধারণত কি কি সমস্যা নিয়ে আপনাদের কাছে ক্রনিক কিডনি ডিজিজকে সাধারণত তো প্রাথমিক পর্যায়ে তো কোনো লক্ষণ থাকে না, সাধারণত আমাদের কাছে কেউ আসেও না। যদি রুটিন টেস্ট করতে গিয়ে ইউরিনে কোনো সমস্যা পায় অথবা ক্রিয়েটিন বেশি, তখন আমাদের কাছে আসে। এছাড়াও রোগীদের কিছু সমস্যা দেখা দিতে পারে ক্রনিক কিডনি ডিজিজে, যেমন কারো হয়তো পা ফুলে যায়, শরীরে বিভিন্ন জায়গায় পানি জমে যায়, পেটে বা মুখে পানি জমে যায়। আর একটা প্রাথমিক স্টেজে একটা প্রধান লক্ষণ হলো যে রক্তচাপ বেড়ে যাওয়া। একদম। যদি কোনো ডায়াবেটিস রোগীর হঠাৎ করে রক্তচাপ সে পায় যে মেপে বেড়ে গেছে, তখনই তার উচিত হলো অন্তত পেশাব পরীক্ষা করা, রক্ত পরীক্ষা করা, করে যদি ওগুলাতে অস্বাভাবিক কিছু পায় নেফ্রোলজিস্টের কাছে আসা। সাধারণত ক্রিয়েটিনিন 2 এর নিচে থাকলে নেফ্রোলজিস্টের কাছে না আসলেও চলবে, কিন্তু 2 অতিক্রম করলে অবশ্যই আসা উচিত নেফ্রোলজিস্টের কাছে। এই জায়গাটি কিন্তু আসলে অনেকে মানে ঠিক ডায়ালামের মধ্যে থাকে। এছাড়াও আপনার ক্রনিক কিডনি ডিজিজে যেমন রক্তশূন্যতা দেখা দেয়, রক্ত স্বল্পতা দেখা দেয়, সেগুলো একটা ব্যাপার আছে। ক্রনিক কিডনি ডিজিজে আপনার কিছু ইলেকট্রোলাইট এবং মিনারেলসের কিছু সমস্যা দেখা দেয়, তখন অবশ্যই ইউরিক অ্যাসিডের কারকর বেড়ে যায় যখন। মানে এই জন্য আসলে ক্রনিক কিডনি ডিজিজের যে পেশেন্টগুলো আসে, বেশিরভাগ ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র অ্যানিমিয়া বা রক্তশূন্যতা নিয়ে আসছে। বিশেষ করে যে ইরাইথ্রোপয়েটিনের একটি বিশাল রোল রয়েছে এই রক্ত উৎপাদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটি নিয়ে কখনো রোগীরা আপনার কাছে আসে কিনা, এবং সেই ধরনের ক্ষেত্রে কি করে থাকেন আপনারা? না, আমরা তো ফ্রিকোয়েন্টলি এরকম পেশেন্ট পাই যারা রক্ত স্বল্পতা নিয়ে আমাদের কাছে আসে। এই রক্ত স্বল্পতার পিছনের মূলত কারণ হলো যে কিডনির একটা কাজ হলো যে একটা হরমোন ইরাইথ্রোপয়েটিন তৈরি করা, এবং এটা অ্যাকচুয়ালি লোহিত রক্তরিঙ্গে যেটা অস্থি মজ্জা থেকে তৈরি হয় সেটাকে স্টিমুলেট করে, মানে শরীরে রক্তর পরিমাণ বাড়ানোর জন্য ইরাইথ্রোপয়েটিন কাজ করে। কিডনি যখন আপনার দুর্বল হয়ে যায়, ক্রনিক কিডনি ডিজিজে, তখন এটা তৈরি করতে পারে না। তো এই ইরাইথ্রোপয়েটিনের স্বল্পতার দরুন রক্তশূন্যতা দেখা দেয়। এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা যে প্রথমে যেটা করি, দেখি তার শরীরে রক্ত তৈরি করা যে র ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো ঠিক আছে কিনা, যেমন আয়রন বা ভিটামিনসগুলো। যদি এগুলো ঠিক থাকে তখন আমরা তাকে বাইরে থেকে ইরাইথ্রোপয়েটিন দেই। আগে যেটা করা হতো সেটা হলো ঘন ঘন রক্ত সঞ্চালন করা প্রয়োজন হতো, কিন্তু এখন এটার প্রয়োজন হয় না। ইরাইথ্রোপয়েটিন দিলেই শরীরের রক্তের যে অভাবটা আছে এটা পূরণ করা সম্ভব ইরাইথ্রোপয়েটিন দিয়ে। তবে একটা জিনিস হলো এটার পেছনে ব্যয়বহুল,
অনেক রোগী আছে যারা এটা আসলে ব্যয়ভার বহন করতে পারে না, আসলে ব্যয়বহুল একটা চিকিৎসা। এটি একটি ব্যাপার। আরেকটি সমস্যার কথা বললেন যে অনেক সময় এই রোগীর যে ইলেকট্রোলাইট বা কিছু উপাদান রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর অনেক তারতম্য ঘটে এবং অনেকে জানেও না যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে জুস অথবা ডাবের পানি এগুলো ক্রমাগত খেয়ে যাচ্ছেন, দুর্বল লাগছে খেয়ে যাচ্ছেন। এই ধরনের ক্ষেত্রে আসলে ইলেকট্রোলাইট দেখার প্রয়োজনীয়তা কতখানি এবং কী ধরনের সমস্যা করে দেয়? হ্যাঁ, অবশ্যই যদি কারো ক্রিয়েটিনিন 1.5 বা তার বেশি থাকে, তার রুটিন টেস্টের মধ্যে ইলেকট্রোলাইটটা অবশ্যই অন্তর্ভুক্ত হওয়া উচিত। এটা 3 মাস বা 6 মাস পর আমরা দেখি। যারা একটু আর্লি স্টেজে 6 মাস পর দেখলেই চলে, কিন্তু যাদের 2 এর বেশি থাকে তাদের 3 মাস পর অবশ্যই দেখা উচিত। এবং এদের মধ্যে 2টা গ্রুপ আছে। কারো কারো যেমন সোডিয়াম, কিছু কিছু কিডনি রোগী আছে সোডিয়াম কমে যায়, তার কিডনির সোডিয়াম ধরে রাখতে পারে না, সে বের করে দেয়। আর কিছু গ্রুপ আছে যাদের পটাশিয়ামটা বেড়ে যায়। পটাশিয়াম বাড়াটা একটু কমন, এটা আপনার ক্রনিক কিডনি ডিজিজের জন্য, এবং এটা খুবই বিপজ্জনকও বটে। কারণ পটাশিয়ামটা যখন সাধারণত 6.5 বা তার উপরে উঠে যায়, তখন এটা হার্টের জন্য খুবই বিপদসংকুল একটা পরিস্থিতি। তো এইটা দেখাটা খুব জরুরি যে পটাশিয়াম বেড়ে গেলো কিনা, সোডিয়াম কমে গেলো কিনা। তো আমরা 3 থেকে 6 মাস পর পরীক্ষাটা করি, এবং যাদের পটাশিয়াম বেশি থাকে, বিশেষ করে 4.5-5-এর উপরে থাকে, তাদেরকে আমরা কিছু পরামর্শ দেই যাতে শরীরে পটাশিয়ামটা না বেড়ে যায়। এর মধ্যে মূল পরামর্শটা হলো খাবারের পরামর্শটা। যে সমস্ত খাবারে, যে সমস্ত শাকসবজিতে বা ফলে আমাদের পটাশিয়ামের মাত্রাটা বেশি থাকে, সেগুলো আমরা তাদেরকে না খেতে বলি। আর যে সমস্তগুলো তারা খাবে, সেখান থেকে পটাশিয়াম বের করার বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো আমরা তাদেরকে শিখিয়ে দিই যাতে শরীরে পটাশিয়ামের মাত্রাটা বিপজ্জনক পর্যায়ে চলে না যায়। জি। এর মধ্যে আপনার পটাশিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে সবচেয়ে বেশি হলো আমাদের কমন হলো কলা। অনেকে মনে করে যে ডাবের পানি কিডনির জন্য ভালো, এটা খুব বিপজ্জনক। ডাবের পানিতে অনেক উচ্চ মাত্রায় পটাশিয়াম আছে। অনেকে খাবার স্যালাইন খান, খাবার স্যালাইন এটাও অনেক পটাশিয়াম থাকে। খাবার স্যালাইনের অসুবিধা অনেকগুলো একসাথে। এখানে সোডিয়ামের কন্টেন্ট অনেক বেশি, তারপরে এখানে পটাশিয়াম থাকে, আর একটা হলো যে সেখানে গ্লুকোজ থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য এটা আরও ক্ষতিকর। জি। আপনি খাবারের কথায় যখন আমরা আসলামই, তখন একটু জেনে নিই যে আসলে প্রথমেই কিডনি রোগীরা ভাবেন যে পানি খেলে বোধহয় কিডনি ভালো থাকে, ছোটোবেলা থেকে অনেকেই সে পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু আমরা দেখি যে বিপরীত চিত্র যখন আপনাদের কাছে যায়, তখন আপনারা ওয়াটার বা পানি অনেক সময় রেস্ট্রিক্ট করে দেন বা ফ্লুইড রেস্ট্রিক্ট করে দেন, যে এতটুকু পরিমাণ সারাদিন আপনি খেতে পারবেন। তখন এই ব্যাপারটি কেন, আসলে কখন এই রেস্ট্রিকশনটা করতে হয়? এবং অন্যান্য খাবারের ক্ষেত্রে বিশেষ করে প্রোটিন, এবং বিশেষ করে অনেকে দেখা যাচ্ছে যে ঠিকমতো প্রোটিন পরিমাণটা নির্ধারণ করতে পারেন না, কতটুকু খাবেন, এ বিষয়ে বেসিক কিছু পরামর্শ যদি আপনারা দেন। আচ্ছা, এটা নিয়ে খুবই একটা বড় রকম কনফিউশন আছে রোগীদের মধ্যে, এবং আমি বলবো যে ডাক্তারদের মধ্যে অনেক কনফিউশন রয়ে গেছে এটাতে। পানির ব্যাপারে হলো যে সমস্ত কিডনি রোগীর গায়ে কোনো পানি থাকে না, সাধারণত আমরা পানি কোনো বিধিনিষেধ আরোপ করি না, স্বাভাবিক পানি খেতে বলি, 2 লিটার 2.5 লিটার চা লাগে। আর যখন আমরা দেখি যে কারো গায়ে অতিরিক্ত পানি, যেমন পা ফুলে গেছে, পেট ফুলা আছে, মুখে পানি জমে গেছে, তখন তার পানি আপনার বিধিনিষেধ আরোপ করা লাগে। সাধারণত আমরা তখন 1 থেকে 1.5 লিটার দৈনিক খেতে বলি, যাতে অতিরিক্ত পানিটা গায়ে না জমে। এবং এটার সাথে সাথে শরীর থেকে অতিরিক্ত পানি বের করার জন্য কিছু ওষুধ আমরা ব্যবহার করি, যেগুলোকে আমরা বলি ডায়ুরেটিক্স। আর অনেকে মনে করেন যে কিডনি খারাপ, বেশি করে পানি খেলে বুঝি কিডনি ভালো কাজ করবে। এই ধারণাটা পুরোপুরি ভুল। আপনাকে মনে রাখতে হবে যে একটা দুর্বল কিডনির উপরে বেশি কাজ চাপানো যাবে না। আমি যা পানি খাই, সেটার অতিরিক্ত পানিটা শরীর থেকে কিডনিকে বের করে দিতে হয়। আমি যদি বেশি পানি খাই, তাকে বেশি কাজ করতে হবে, তাহলে দুর্বল কিডনি আরও দ্রুত দুর্বল হয়ে যাবে। এই জিনিসটা মনে রাখতে হবে। যেমন একটা দুর্বল ঘোড়াকে আপনি যখন দ্রুত চালাবেন, তখন সে কিন্তু বেশি দূর যেতে পারবে না, অল্প গিয়ে বসে পড়বে। তো কিডনির ক্ষেত্রেও তাই, তাকে বেশি কাজ না দিয়ে তাকে পরিমিত পরিমাণ কাজ করার সুযোগ দিতে হবে, যাতে সে দীর্ঘদিন সে ভারটা বহন করতে পারে, ভালো থাকে। আর সেকেন্ড প্রশ্নটা কিছু প্রোটিনের যে পরিমাণটি বা অন্যান্য খাবারগুলো, কি খাবার আসলে তারা খাবেন? প্রোটিনের ব্যাপারে হলো যে আমরা যে প্রোটিনগুলা বা আমিষ যেটা আমরা গ্রহণ করি, এটা শরীরে ঢোকার পরে এটা থেকে আমার মেটাবলিজমের পরে এটা থেকে অ্যাসিড তৈরি হয়, এটা থেকে শক্তি তৈরি হয়। এখন যখন আমি অতিরিক্ত প্রোটিন দিব একটা দুর্বল কিডনির রোগীকে, তখন সেই প্রোটিন থেকে অতিরিক্ত পরিমাণে অ্যাসিড তৈরি হবে, ইউরিয়া তৈরি হবে, ইউরিমিক টক্সিনগুলো তৈরি হবে, এবং এগুলা শরীরে জমে গিয়ে তার কিডনির জটিলতা বাড়াবে। এবং দেখা গেছে অতিরিক্ত প্রোটিন খেলে কিডনির বিকলতার যে গতি, এটা বেড়ে যায় এবং কিডনি দ্রুত বিকল হয়ে যায়। কেউ যদি আপনার পরিমিত পরিমাণে আমিষ গ্রহণ করে, তাহলে তার দেখা যাবে যে দীর্ঘদিন সে ভালো থাকবে, ডায়ালাইসিস অনেক পরে গিয়ে শুরু হবে তার। কিন্তু যদি সে অতিরিক্ত আমিষ নেয়, প্রোটিন নেয়,
তাহলে অনেক আগেই ডায়ালিসিস শুরু করা লাগে, কিডনির বিকলতাটা আগে দেখা দেয়। সেজন্য প্রোটিন ডেস্টিনেশনটা খুব জরুরি এখানে। এখন এখানে আমরা সাধারণত যেটা বলি 0.6 থেকে 0.8 গ্রাম পার কেজি পার ডে। ধরেন একটা 50 কেজি ওজনের একজন ব্যক্তি যার কিডনির বিকলতা আছে, তাকে যদি আপনি 35 গ্রাম প্রোটিন দেন তাহলে যথেষ্ট তার শরীর সারাদিনের চাহিদার জন্য। এর বেশি দিলে তার ক্ষতি হবে, আবার কমও দেওয়া যাবে না। কম দিলে তার ম্যালনিউট্রিশন যেটা সেটা দেখা দেবে এবং তার শরীরের প্রোটিন ভাঙবে। তাহলে সে তার যে মাংসগুলা ভেঙে যাবে, ওয়াস্টিং হবে এবং সে দুর্বল হয়ে পড়বে। এই জন্য ক্রনিক কিডনি ডিজিজে আপনার পরিমিত পরিমাণ প্রোটিনটা খুবই গুরুত্বপূর্ণ। কমও দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না। কম দিলে সে অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তার শরীরের মাংসপেশিগুলো ভাঙবে। আবার বেশি দিলে তার কিডনির বিকলতা দ্রুত বেড়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে দুই দিকটা এটা দেখা। এটি একটু বলেছেন। একই সঙ্গে অনেকে সাপ্লিমেন্ট হিসেবে ক্যালসিয়াম এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিয়ে থাকেন রেগুলার বেসিসে। সবার জন্য কি ক্যালসিয়াম প্রয়োজন রয়েছে কিনা এবং ফসফেটের পরিমাণটা কি সেক্ষেত্রে গুরুত্ব কত? এখানে আরও কিছু আপনি ভালো একটা পয়েন্ট উত্থাপন করেছেন যে আমরা দেখি যে কারো 1.5 বা 1.6 সে নিয়মিতভাবে আপনার ক্যালসিয়াম খাচ্ছে, তারপরে অ্যাক্টিভ ভিটামিন ডি ডাইক্যালটল খাচ্ছে। এগুলো আসলে সবার ক্ষেত্রে প্রযোজ্য না। এগুলো কিছু কিছু রোগীর ক্ষেত্রে প্রযোজ্য, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো দরকার হয় না। বরং এগুলা খেলে এগুলা অসুবিধা করে বেশি, শরীরে ক্যালসিয়াম বেড়ে যায়। তারপর ডাইক্যালটল বেশি খেলে আবার পিটিএস নামে একটা হরমোন, এটা সাপ্রেস হয়ে যায়। তো সাধারণত আমরা যেটা করি প্রতি 3 থেকে 6 মাস পর পর এই রক্তের ক্যালসিয়ামের মাত্রাটা দেখি, তারপরে আপনার সাথে ইনঅর্গানিক ফসফেটটা দেখি, পিটিএসটা দেখি। এগুলো দেখে সিদ্ধান্ত নেই যে কার ক্ষেত্রে যার ক্যালসিয়াম কম থাকবে তাকে ক্যালসিয়াম দিব, যার ফসফেট বেশি থাকে তাকে ফসফেট বাইন্ডার দিতে হবে, যার পিটিএস বেশি থাকবে অনেক বেশি তাকে আমরা ডাইক্যালটল দেব। কিন্তু পিটিএস যদি 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ থাকে তাও ডাইক্যালটলের আসলে কোনো প্রয়োজন হয় না। ডাইক্যালটলটা আসলে অ্যাক্টিভ ভিটামিন ডি। তো এটা হলো যদি সাধারণত 9 গুণের বেশি হয় পিটিএস কারো, তখন সেটাকে সাপ্রেস করার জন্য আপনার অ্যাক্টিভ ভিটামিন ডি যেটা ডাইক্যালটল আমরা দিয়ে থাকি। 9 গুণের কম থাকলে না দিলেও চলে। আর কারো যদি ফসফেট বেশি থাকে তাহলে ফসফেট কমাতে হবে। এক্ষেত্রে আপনার খাদ্যের একটা বিরাট ভূমিকা আছে। যে সমস্ত খাবারে ফসফেট অনেক বেশি থাকে সেই সমস্ত খাবারগুলো আমরা বিধিনিষেধ আরোপ করি বা কম খেতে বলি। সাথে শরীর থেকে যাতে ফসফেট বের হয়ে যায় সেই জন্য কিছু আমরা ফসফেট বাইন্ডার ব্যবহার করি। আচ্ছা, ডাল খাওয়ার ব্যাপারে একটি বেশ ব্যাপক রয়েছে যে এটি আগে বলতো যে ডালের পানি খাওয়া যাবে, ডাল খাওয়া যাবে না। এখন অনেকে বলছেন যে না, ডাল খেতে হবে, ডালের পানি খাওয়া যাবে না। এই বিষয়ে আসলে কারণ এটি তো একটু কমন, ডালে মানে ভাত ডালে আমরা প্রতিদিনের খাবার। আপনার এটা নিয়ে তো ব্যাপক একটা ভুল বুঝাবুঝি আছে রোগীদের মধ্যে। বেশিরভাগ রোগী এসে বলে যে আমি তো গত 3 বছর কোনো ডালই খাই না। আসলে এটা পুরোপুরি ভুল ধারণা। ডাল কিন্তু প্রোটিনের, আমিষের একটা ভালো সোর্স, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে বেশিরভাগ লোকজনই আপনার প্রাণীজ আমিষ সেটা কিনতে পারে না। আর এখন বলা হয় যে কিডনি রোগীদের আমিষের যে সোর্স এটা সবচেয়ে ভালো হয় যে 60% হওয়া উচিত প্ল্যান্ট সোর্স, যেমন ডাল, শাকসবজি, এই সমস্ত এগুলো থেকে আসে। আর 40% হলো আপনার প্রাণীজ আমিষ। তো সেই প্ল্যান্ট সোর্সের মধ্যে একটা বড় অংশ হলো আপনার ডাল। ডাল খেতে আসলে মানা নেই, ডাল খাওয়া যাবে, ডাল খাওয়া উচিত। ডাল খাওয়ার নিয়ম হলো যে ডালটা আমরা কেন কম খেতে বলি, বিশেষ করে যাদের শরীরে পটাশিয়াম মাত্রাটা বেশি থাকে অথবা ফসফেট বেশি থাকে তাদেরকে আমরা বলি যে ডালটা কম খেতে, কিন্তু খাওয়া যাবে। খাওয়ার উপায় হলো ডালটাকে আমরা সাধারণত 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি। 12 ঘন্টা পরে আমরা পানিটা ফেলে দেবো, ভালো করে ডালটা ধুয়ে নেব, তারপর এটাকে আমি রাঁধবো। রাঁধার পরে 1 কাপ করে বা 2 কাপ করে প্রতিদিন ডাল খেতে কোনো অসুবিধা নেই, ডাল খাওয়া যাবে। আমরা একেবারে আরেকটু শেষের মানে গুরুত্বপূর্ণ আলোচনা আসি, সেটি হচ্ছে যে এটা প্রাথমিক যে চিকিৎসাগুলো বললেন বা প্রিভেনশন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। কিন্তু কারো যদি ক্রিয়েটিনিন লেভেলটি বাড়তেই থাকে বা তার কিডনিতে আরও ড্যামেজ হয়ে থাকে তখন আসলে রিপ্লেসমেন্ট দরকার হয়, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়ালাইসিস, এবং ডায়ালাইসিস নিয়ে মানুষের ভয় এবং শঙ্কা উভয় রয়েছে। কখন একজন পেশেন্টকে আপনারা মানে ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টকে ডায়ালাইসিসের কথা বলে থাকেন এবং অত্যাবশ্যকীয়? মানে ক্রনিক কিডনি ডিজিজকে আমরা কতগুলো ধাপে ভাগ করি, স্টেজ 1 থেকে স্টেজ 5। সাধারণত স্টেজ 5-এ যখন কেউ যায় তখন আমরা ধরে নিই যে কিডনির কার্যক্ষমতা 10%, 15%-এর নিচে আসলে। ওই সময় আমাদের প্ল্যান করতে হয় তাকে কিডনির কাজটাকে অন্যভাবে করার জন্য। সেই চিকিৎসার মধ্যে একটা হলো আপনার ডায়ালাইসিস, আর একটা হলো আপনার কিডনি ট্রান্সপ্লান্ট, যেটা কিডনির সংযোজন যেটাকে বলি আমরা। তো সাধারণত কিডনির কার্যক্ষমতা 15%-এর নিচে না নামলে
এই দুইটার প্রয়োজন হয় না। অনেক ক্ষেত্রে 10%-এর নিচে যখন নামে তখন আমরা এগুলাতে যাই। বিশেষ করে যখন শারীরিক লক্ষণ দেখা দেয়, কিডনির কার্যক্ষমতা অনেক কমে গেলে কিছু শারীরিক লক্ষণ দেখা দেয়, যেটাকে আমরা বলি ইউরেমিয়া। তখন আমরা প্ল্যান করি যে তাকে আমাদের কিডনি কাজ করছে না, অন্যভাবে কিডনির কাজটা করতে হবে। তো ওইটা করতে ডায়ালিসিস হলো দুই ধরনের আপনার। একটা মেশিন আমরা যেটা করি, যেটাকে আমরা বলি হিমোডায়ালিসিস, আর একটা হলো বাসায় হোম ডায়ালিসিস বলি, যেটাকে বলি পেরিটোনিয়াল ডায়ালিসিস। এই ডায়ালিসিসের মূল কাজটা হলো রক্তটাকে পরিশোধন করা। কিডনির একটা মূল কাজ হলো যে আপনার রক্ত পরিশোধন করা ছাঁকনির মাধ্যমে, আর অতিরিক্ত পানি শরীর থেকে বের করে দেওয়া, শরীরের যে আপনার ইলেকট্রোলাইটস যেগুলো আছে বা মিনারেলস যেগুলো আছে ওগুলার যে ব্যালেন্সটা আছে ওটাকে ঠিক রাখা, সাথে সাথে কিছু হরমোন তৈরি করা। তো কিডনির এই কাজগুলো যখন কিডনি করতে পারে না, তখন আমরা ডায়ালিসিস দিকে যাই। হিমোডায়ালিসিস আমরা যেটা করি, রক্তটা শরীর থেকে বের করে বাইরে নিয়ে আসি, বাইরে একটা ফিল্টার আছে, ফিল্টার পরিশোধন করে আবার রক্তটা ফেরত দিয়ে দিই। দূষিত রক্তকে পরিশোধন করে মোটামুটি পরিষ্কার রক্তটাকে ফেরত দিয়ে দিই। এটা হলো হিমোডায়ালিসিস। আর একটা হলো পেরিটোনিয়াল ডায়ালিসিস, যেটাকে আমরা বলি হোম ডায়ালিসিস। ওটা পেটের ঝিল্লি ব্যবহার করে এটা করা হয়ে থাকে। আর সবচেয়ে ভালো যে চিকিৎসা সেটা হলো আপনার ট্রান্সপ্লান্ট, কিডনি সংযোজন। আমাদের বর্তমান দেশের ট্রান্সপ্লান্টের প্রবণতাটি কতখানি, এবং অনেক ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করতে দেখা যাচ্ছে যে দেশের বাইরে চলে যায়, তো আমরা এই ক্ষেত্রে কতখানি উন্নতির দিকে আছি? আমাদের দেশে কিন্তু আপনার 6-7টা সেন্টারে ট্রান্সপ্লান্ট হয়। এর মধ্যে 2-3টা জায়গায় খুব নিয়মিত ট্রান্সপ্লান্ট হচ্ছে। সবচেয়ে বড় আমাদের যে বাধা সেটা হলো যে ডোনার নিয়ে, মানে আইনগত যথাযথ ডোনার পাওয়াটা হলো সবচেয়ে বড় বাধা। আর আমাদের দেশে এখন পর্যন্ত 2টা ছাড়া বাকি সব যে ট্রান্সপ্লান্টগুলো সেগুলো কিন্তু আপনার লাইফ রিলেটেড ডোনেশন, মানে জীবিত ব্যক্তির কিডনি নিয়ে আমরা করেছি। মাত্র 2জন হয়েছে, 2টা, সেটা হলো আপনার মৃত ব্যক্তির ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট যেটাকে আমরা বলি। তো এটার সবচেয়ে বড় বাধা হলো আপনার কিডনি পাওয়া যাচ্ছে না, মানে ডোনেশনটা আমরা ওভাবে পাই না। এই বাধাটা অতিক্রম করা সম্ভব যদি আমাদের ক্যাডাভারিক বা মৃত ব্যক্তির কিডনি থেকে সংযোজনটাকে যদি আমরা আরও অনেক বেগবান করতে পারি, তাহলে এই বাধাটা অনেকটা অতিক্রম করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি জটিলতা এবং বিকলতায় যারা ভুগছেন তাদের জন্য অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস আপনি দিয়েছেন। এবং আমরা আশা করি যে এই যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা ভবিষ্যতে ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টের মতো যে একটি নির্দিষ্ট চিকিৎসা রয়েছে তাতে আরও বেশি সুবিধা পাবে, উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা দীর্ঘমেয়াদী কিডনি বিকলতা নিয়ে কথা বলছিলাম, বা ক্রনিক কিডনি ডিজিজ যারা আক্রান্ত তাদের জন্য আসলে আমরা সবসময় বলে থাকি যে একেবারে এই রোগের ক্ষেত্রে প্রতিরোধটি কিন্তু সবচেয়ে প্রতিকারের চেয়ে প্রতিরোধটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কিডনি নষ্ট হয়ে গেলে সেটি ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট ছাড়া কিন্তু কোনো পথ নেই সেটিকে ঠিক রাখার। কাজেই সেটি যাতে নষ্ট না হয় তার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যারা ডায়াবেটিসে আক্রান্ত সেটিকে একেবারেই খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা, যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত তাদেরকে সেটি নিয়ন্ত্রণ করা, এবং কিছু ওষুধ যেগুলো রয়েছে বাজারে আসলে ফার্মেসিতে পাওয়া যায়, বিশেষ করে ব্যথানাশক ওষুধ, এগুলোকে নিরাপত্তার সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।